নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বাংলার শেষ দফার নির্বাচন স্বস্তির ভোট তৃণমূলের। 2019-এর ভোটের মাঠে যেভাবে ব্যাট চালিয়ে 24 পরগনা ও কলকাতার 2 কেন্দ্রে বিপক্ষকে ফলো অন খাইয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবারও সেই ইনিংস খেলতে মরিয়া রাজ্যের শাসক দল। কার্যত সপ্তম দফার ভোটে চেনা মাঠেই ব্যাট করতে নামছেন তৃণমূল। নির্বাচন যত এগিয়েছে ততই ছোট হয়েছে বাংলার ভোটের বৃত্ত। শেষমেশ শনিবারের শেষ দফায় ভোট ঠেকেছে 24 পরগনা ও কলকাতার 2 কেন্দ্রে। গত 6 দফায় লোকসভা কেন্দ্রের সর্বোচ্চ সংখ্যা ছিল 8টি। সেই রেকর্ড ভেঙে সপ্তম দফায় ভোট হতে চলেছে 9টি কেন্দ্রে, সঙ্গে একটি বিধানসভা বরাহনগর। আগামী 1 জুন লোকসভা ও বিধানসভা মিলিয়ে যে কেন্দ্রগুলিতে ভোট হবে তার সবকটিতেই 100-এ 100 পেয়ে 2019-এর ভোট পরীক্ষায় ডিস্টিংশন পেয়েছিল রাজ্যের শাসক দল। সেই সার্টিফিকেট হাতেই এবার দক্ষিণবঙ্গের ভোটের ময়দানে তৃণমূল। শনিবার যে লোকসভা কেন্দ্রগুলিতে শাসক বিরোধীকে সমর্থন জানাবে আম জনতা, সেগুলি দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর এবং কলকাতা উত্তর ও দক্ষিণ। এই সবগুলোই তৃণমূলের দখলে। তারপরেও গত 4 দিন যাবৎ কলকাতার মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার পাশাপাশি হেঁটেছেন রোড শোয়ে, হাঁটতে হাঁটতেই সেরেছেন জনসংযোগ। বৃহস্পতিবার প্রচারের শেষ বেলাতেও রাস্তায় ছিলেন মমতা। উল্টো দিকে বিজেপিকে তেমনভাবে সক্রিয় হতে দেখা যায়নি এদিন। মোদির রোড শো দিয়েই ইতি টেনেছে নগরের ভোট প্রচারে। 2 কলকাতার প্রচারে এবার উত্তরে অনেকটাই সময় দিয়েছেন মমতা। দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে 3টি জনসভা ছাড়াও করেছেন 3টি রোড শো। পথে হাঁটার ফাঁকে ভোটারদের মন বুঝতে কথা বলেছেন পথ চলতি জনতার সঙ্গে। উত্তর কলকাতার পেছনে মমতার অধিক সময় দেওয়ার কৌতূহল জেগেছে ভোটারদের মনেও। জনতাও তাকিয়ে রাতারাতি হাই ভোল্টেজের তকমা পাওয়া এই কেন্দ্রের দিকে। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থাকা তাপস রায়ের সঙ্গে ঘাসফুলের বিচ্ছেদের পরেই তাঁকে প্রার্থী করে উত্তর কলকাতায় ভোটের লড়াই জমিয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিপক্ষ যতই এই দলবদলকে খাটো করে দেখানোর চেষ্টা করুক না কেন, তলে তলে ভিন্ন ভাবনা কাজ করছে বলেই মত রাজনীতির কারবারিদের। আর সেই কারণেই উত্তর কলকাতাকে অনেকটা সময় দেওয়া তৃণমূল নেত্রীর। বিজেপিরও সেন দৃষ্টি মহানগরের এই সনাতনী কেন্দ্রের ওপরে। ভোটের প্রচারে রাজ্যে 20টি সভায় ভাষণ দেওয়া ছাড়া যে একটি রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটি উত্তর কলকাতাতেই। শেষ দফায় ভোটে কলকাতার পরেই জনতার নজরে ডায়মন্ড হারবার ও বসিরহাট। বিশ্বখ্যাত পোল ভল্টার সের্গেই বুবকার নিজের রেকর্ড নিজে ভাঙার মতো গত 2 বারের ভোটের রেকর্ড ভাঙতে এবারও ডায়মন্ড হারবারের চেনা পিচে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সন্দেশখালীর দৌলতে রাতারাতি নজরকাড়া কেন্দ্রের তকমায় বসিরহাট। ভোটের প্রচারে প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালী ঘুরে ফিরে আসায় নয়া মাত্রা পেয়েছে সুন্দরবনের এই প্রান্তিক কেন্দ্র। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। হরেক কিসেমের গ্যারান্টি নেহাতি কথার কথা। ভোট যুদ্ধে শেষ পর্যন্ত উগ্র মেরুকরণে আস্থা রাখতে হলো বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রথম ভোট জিহাদি বলে বিরোধীদের নিশানা করেও স্বস্তি মেলেনি। অগত্যা প্রচারের অন্তিম লগ্নে বিরোধী জোটকে ইন্ডি জামাত বলে অভিহিত করতে হলো তাকে। ক্ষমতা হারানোর আশঙ্কায় কি ধর্মের তাস খেললেন মোদী? टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। একতরফা ভাবে 400 আসন বার করা স্লোগান তুলে প্রচার শুরু করলেও দফাওয়ারি ভোট যত শেষের দিকে এগিয়েছে ততই বিরোধী ঐক্যের ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। 7 দফা ভোটের 3 দফা পার হতেই ইন্ডিয়া শরিক রাহুল গান্ধী, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব প্রমুখ ইন্ডিয়া জোট সরকার গড়তে চলেছে বলে দাবি করতে শুরু করেছেন। বস্তুত সমস্যারে ইন্ডিয়া শরিকদের এই ঘোষণা
স্বাভাবিক কারণেই মোদি বাহিনীর স্নায়ুর চাপ বেড়ে গিয়েছে। অন্তঃপর ইন্ডিয়ার মোকাবিলায় ধর্মীয় বিভাজনকে আঁকড়ে ধরে ভোটে বাজিমাত করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তাই বাংলায় তার শেষ প্রচারে মৌলবাদী জমায়েতের সঙ্গে ইন্ডিয়ার নাম জড়িয়ে দিতেও কসুর করলেন না বিদায়ী প্রধানমন্ত্রী। শুধু সেখানেই থেমে থাকেননি, আনুষ্ঠানিক প্রচার শেষ হলেও আত্মপ্রচার অব্যাহত মোদির। ওড়িশার জনসভা সেরে শটান কন্যাকুমারী বিবেকানন্দ শিলায় গিয়ে ধ্যানে বসেছেন তিনি। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়, যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন, ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট, এমন দেখাবে ক্যামেরাগুলো। বিরোধীদের জেহাদি তকমা থেকে প্রচার শেষে ধ্যানমগ্নতা সবই তো হিন্দুত্বের রাজনৈতিক উপাচার। ভোট আর ভগবান মোদি কাছে সমান সমান। দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। দেখলো মার্কেটে খেলো না। আবার মোদি বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। আজকে সেই নরেন্দ্রনাথ দত্তের নামে যে বিবেকানন্দ রক, সেখানটা মোদিকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান। তোমাকে তোমার ধ্যান করার দরকার কি আছে? লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য। তোমার আর কার দর্শন দরকার ভাই? বিগত কয়েক বছর যাবৎ মুসলমানদের বিশেষত পশমন্দা বা অনগ্রসর শ্রেণীকে কাছে টানতে তৎপর হয়েছিল আরএসএস। মোদি নিজেও সংঘের সেই উদ্যোগে সামিল হয়েছিলেন, কিন্তু ভোট প্রচারে নেমে সংরক্ষণের ইস্যুতে সেই মোদি মুসলমানদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। শেষতক ইন্ডিয়ার সঙ্গে জামাতের তকমা জুড়ে দিলেন মোদি। তাতে মুসলমান ভোট টানার কৌশল মাঠে মারা গেল বিজেপির। এই মেরুকরণের হাওয়া ইন্ডিয়া মঞ্চকে মুসলমান সমর্থনের রাস্তা মসৃণ করবে বলেই মনে হচ্ছে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সিপিএম নেতারা দাবি করছেন এবারের লোকসভা ভোটে মানুষ তাদের কথা শুনছে। মিছিল মিটিংয়ে ভিড়ও হচ্ছে প্রচুর। সেই ভিড়ে তরুণ প্রজন্মের দেখা মিলছে বেশি। এসব দেখেই বাম নেতারা স্বপ্ন দেখছেন লোকসভায় এবার হয়তো তাদের শূন্য বদনাম খুঁজতে পারে। সেই স্বপ্ন সফল হবে কিনা তার জন্য 4 জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তৃণমূল নেতা কোনো ভয়েস নয় পার্লামেন্টে। আমি তো এক भी डिबेट आपने गूगल सर्च करो, एक भी डिबेट आप नहीं पाएंगे उनका जो आप एनआरसी सीए के खिलाफ लड़े हैं, या आपकी उन्नति के लिए लड़े हैं, या आपकी विकास के लिए लड़े हैं, या शिक्षा के लिए लड़े हैं। सिर्फ पॉकेट भारी, पॉकेट चोरी। আগামী পরশু শনিবার বাংলায় সপ্তম এবং অন্তিম দফার ভোট। ওই দিন ভোট হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং দমদম কেন্দ্রে। নবীন প্রবীণ মিলিয়ে সিপিএম এর 5 প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে শনিবার। তাদের মধ্যে পোড় খাওয়া নেতা রয়েছেন দুজনেই কোনো না কোনো সময় বিধায়ক ছিলেন। তারা হলেন দমদম কেন্দ্রের সুজন চক্রবর্তী এবং বসিরহাটের নিরাপদ সর্দার। সুজন সিপিএম এর সুখের সময় একবার সাংসদও হয়েছিলেন। এছাড়া লড়াইয়ের ময়দানে আছেন সিপিএম এর 2 ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য এবং প্রতীক উর রহমান। সৃজন লড়ছেন যাদবপুর কেন্দ্রে, প্রতীক উর দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবারে। দক্ষিণ কলকাতা সিপিএম প্রার্থী হচ্ছেন রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিম। 2021-এর বিধানসভা ভোটেও সৃজন প্রতীক উর প্রার্থী হয়েছিলেন। সায়রা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন। সিঙ্গুরে সৃজন 3য় স্থানে ছিলেন। সায়রা বালিগঞ্জের উপনির্বাচনে 2য় হন। গত বিধানসভা ভোটে যাদবপুরে হেরেছিলেন সুজন চক্রবর্তীও। সেই অর্থে এই প্রার্থীদের পেছনে একটা হেরো তকমা রয়ে গিয়েছে। সেই তকমা এবার ঘুচবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। জেতার ব্যাপারে অবশ্য সিপিএম এর 5 প্রার্থী আশাবাদী, যদিও সব ভোটে সব প্রার্থী তার জয় নিয়ে আশাবাদী থাকেন। কি বলছেন সুজন, আসুন দেখে নিন। যথেষ্ট বুঝতে পারছে যা চলছে, মানুষ পরিত্রাণ পাবার অপেক্ষা আছে। যারা ভেবেছিল যে
তৃণমূলে গিয়ে বুঝি কিছু তাদের সুবিধা হবে, তারা বুঝতে পারছে তারা ঠকে গেছে। তারপর যারা মনে করলেন বা যেভাবে প্রচার হলো, যদি তৃণমূল থেকে পরিত্রাণ পেতে চাও বাবা বিজেপি, বুঝে গেছে আরেক সর্বনাশ হয়েছে। ফলে তৃণমূল না, বিজেপি না, মানুষ নিজের পায়ের উপর শক্ত হয়ে মর্যাদা নিয়ে দাঁড়াতে চায়, লাল ঝান্ডা ছাড়া কোনো পথ নেই। কিছুদিন আগেও সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ ছিল দলে নতুনদের বা তরুণ প্রজন্মের নেতা নেত্রীদের তুলে আনা হচ্ছে না। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি, জেলা কমিটি, এরিয়া কমিটি, সর্বত্র পক্ষকেশ নেতাদের ভিড়। মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হওয়ার পর সেই ট্র্যাডিশন বদলেছে। বিভিন্ন কমিটিতে তরুণদের নেওয়া হচ্ছে, দলে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে। সেলিমের সেই কৌশলের বাস্তব রূপ দেখা গিয়েছিল গত 7ই জানুয়ারি ব্রিগেড ময়দানে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফ এর ইনসাফ সমাবেশে। সেই সমাবেশের আগে ডিওয়াইএফ জেলায় জেলায় ইনসাফ যাত্রা করে। সেই যাত্রায় ব্যাপক সাড়া মেলে। ব্রিগেডেও ভিড় ছিল নজর কাড়া। তার থেকেও বড় কথা হলো সেই সমাবেশের মঞ্চে কোনো পক্ষকেশ নেতা স্থান হয়নি। বিমান বসু থেকে শুরু করে তাবর তাবর নেতাদের স্থান হয়েছিল মঞ্চের নিচে সাধারণের মাঝে। মঞ্চে ছিলেন তরুণ নেতা নেত্রীরা। প্রবীণ বক্তাদের মধ্যে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ডিওয়াইএফ এর প্রাক্তন সাধারণ সম্পাদক আভাস রায়চৌধুরী। ভাষণ দেন তরুণ নেতারা। যারা আগে বলছিল ছোটরা পারবে তো, তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে। এখন ভুরুকুচকে বলছে বড়রা কই। আমরা বলেছি বড়রা আছেন, ঠিক আছে, लेकिन बाप को हाथ लगाने से पहले बेटे से बात करना पड़ेगा। এবার লোকসভা ভোটের প্রার্থী তালিকায়ও চমক দিয়েছে সিপিএম। মোহাম্মদ সেলিমের পরামর্শে তালিকায় স্থান পেয়েছেন সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমান, দীপশিতা ধরের মতো এক ঝাঁক তরুণ নেতা নেত্রীরা। দীপশিতাদের ভোট হয়ে গিয়েছে। সৃজন, প্রতীক উরদের পরীক্ষা শনিবার। এবার যদি সুজন, সৃজন, নিরাপদ, সায়রা শাহ হালিমরা শূন্য অপবাদ ঘোচাতে পারেন, তবে 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখেই সিপিএম বড় লড়াইয়ের পথে এগিয়ে যেতে পারবেন। আর যদি এবারও সেই শূন্যই থেকে যায় বাংলার সিপিএম, তাহলে তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে ডুবে যাবে। 2001 সালের বিধানসভা ভোটের সময় তৃণমূল স্লোগান তুলেছিল, হয় এবার নয় নেভার। কিন্তু সেবার রাজ্যে তারা ক্ষমতা দখল করতে পারেনি। তাদের ক্ষমতা দখলের সময় লেগেছিল তারও পরে 10 বছর। এবার লোকে ঠাট্টা করে সিপিএম সম্পর্কে সেই কথাই বলছে, হয় এবার নয় নেভার। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।